দুপুরে বাড়ি ফেরা হয়নি তুর্যের, তাই রাতে কাজ শেষে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টায় নেমেছে সে। পৃথার সাথে সারাদিন কথা হয়নি একটু, একটা বারের জন্য মেয়েটার এই সুমিষ্টি কণ্ঠটা শোনা হয়নি। এইটুকু মাত্র সময়, এর মধ্যেই দুর্যের মনে হচ্ছে সে যেন কত শত বছর ধরে পৃথার কণ্ঠ শুনছে না, দেখছে না। মেয়েটার মায়াবী মুখখানা ছটফট করছে হৃদয়। একটু কল করে যে মেয়েটার সাথে কথা বলবে তারও যে উপায় নাই, মোবাইল তো নেই পৃথার কাছে। যদিও সে চাইলে বাড়ির অন্য কারোর নাম্বারে কল দিয়ে পৃথার সাথে কথা বলে চাইতে পারতো, কিন্তু এদের তো বিশ্বাস নাই কোনো, সব বিশ্বাসঘাতক এবং ঘসেটি বেগমের বংশধর। হতে পারে সে কল করলে এরা পৃথার সাথে কথা বলতে দিবেই না, উল্টো এই কথা বলা নিয়ে নাজেহাল করে ছাড়বে তাকে। তাই আর কোনো নাম্বারে কল করেনি তুর্য। রাত বেশি নয়, ঘড়ির কাঁটায় টিক টিক ধ্বনি তুলে জানান দিচ্ছে কেবলমাত্র 8টা। তুর্য আজকের মতো নিজের সকল কাজ অবসান ঘটিয়ে বাড়িতে ঢুকলো। বাসার কক্ষে পর্যন্ত আসতেই শব্দ পেল হই হুল্লোড়ের। বাড়ির ছোট বড় সকলে আড্ডা মিলেছে এই কক্ষে। পৃথা আছে এদের সাথে, বসে রয়েছে সোফায়। তারেক আর ইরা তার পাশে বসে কি যেন বলছে আর সে হেসে লুটুপুটি খাচ্ছে। তুর্যের দৃষ্টি শীতল হলো, প্রসাদ দিনতে ছেয়ে গেল তার হৃদয়। এই মেয়েটার মুখের একটু হাসি তাকে যে কতটা শান্তি দেয় তা কি সে জানে? হয়তো জানে না। তুর্য মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল পৃথার পানে, পৃথার হাসি মুখটার পানে। সকলে আড্ডার এতটাই মশগুল যে এখনো তাকে খেয়ালই করেনি কেউ। কিঞ্চিত সময় অতিবাহিত হলো, হঠাৎ তুর্যের মেজ চাচি কুলসুম বেগম নজর গেল দরজার দিকে, চোখ পড়ল তুর্যকে। মহিলা খানিকটা চমকালেন, অবাক কণ্ঠে বললেন, আরে তুর্য, কখন এসেছিস? আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কুলসুম বেগমের কথায় হুঁশ ফিরল সবার। চমকে উঠে তাকালো তুর্যের পানে। কুলসুম বেগম উঠে দাঁড়ালেন, ব্যস্ত ভঙ্গিতে আবার বললেন, দুপুর গড়িয়ে রাত ফিরেছিস, খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? তুই ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি খেতে দিয়েছি। তুর্য হাসল কুলসুম বেগমের তাড়াহুড়ো দেখে, অথবা স্বাভাবিক কণ্ঠেই বলল, আপনি ব্যস্ত হবেন না মেজো চাচি, আমি দুপুরে খেয়েছি, এরপর রাতের খাবারটা আপনাদের সাথেই খাবো। কণ্ঠে তোলা ধ্বনিগুলো সমাপ্তি ঘটিয়ে তুর্য আর দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের কক্ষে। সারাদিনের দৌড় ছাপে শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভীষণ। এই মুহূর্তে একটু গোসল না করলেই নয়। তুর্য দেরি করলো না, কক্ষে ঢুকেই আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। বেশ কিছুটা সময় নিয়ে গোসল সেরে সে বেরিয়ে এলো বাইরে। গলায় ঝোলানো তোয়ালি দ্বারা মাথা মুছতে মুছতে তাকালো কক্ষের আনাচে কানাচে। ভ্রু কুচকে এলো তুর্যের। পৃথা এখনো আসেনি কক্ষে। তুর্য ভেবেছিল তাকে দেখেই পৃথা এখানে আসবে, আর যদি নাও আসতো চাই তবে বাড়ির লোকেরা জোর করে পাঠিয়ে দিবে, কিন্তু তারা তা করেনি। তুর্য দাঁতে দাঁত চিপলো, বিড়বিড়িয়ে বলল, বিশ্বাসঘাতকের দল সব। এরা না সেদিন বিয়ের আসর ত্যাগ করার পর আমার বউকে ধরে রাখতে পেরেছে, আর না এখন ঘরে পাঠাচ্ছে। তুর্য আরো কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার আগমনের, কিন্তু সে আসলো না। না, এই বাড়ির লোকগুলো তাদের আর ভালো হতে দিল না, তার চরিত্র থেকে নির্লজ্জ শব্দটা উৎখাত করতে দিল না। অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলো তুর্য, অধৈর্য কণ্ঠে রাখলো, এই পিঠা, রুমে আসো তাড়াতাড়ি। তুর্য জোরালো কণ্ঠে হাঁক ডাক শুনলো বাসার কক্ষে আড্ডায় নিয়োজিত সবাই। পৃথা লজ্জা পেল আর চোখে তাকালো সবার পানে। সবাই কেমন ঠোঁট টিপে হাসছে তার উপর। আর এই লোকটাকেই বা বলিহারি যায়, দেখে গেল এখানে ছোট বড় এতগুলা মানুষ, তার উপর এইভাবে ঘরে গিয়ে না ডাকলে কি হতো না? ইরা নিজের কোনোই দেয়া গুঁতো মারল পৃথার পেটে, রসিকতা করে বলল, আমার ভাইকে তো দেখছি ভালোই পাগল করেছো ভাবি, বাড়িতে ফিরেই বউকে চোখে হারাচ্ছে। পৃথা লজ্জা বাড়ল, লাজে মুখ নুয়ে ফেললো সাথে সাথে। কুলসুম বেগম দেখলেন মেয়েটাকে, ঠোঁট টিপে হেসে বলেন, এখনো বসে আছো কেন মেয়ে? যাও গিয়ে দেখো তোমার স্বামী তোমাকে ডেকে ডেকে আমাদের কানে পোকা মারছে কেন। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। ধীরে কি লজ্জাটাই না দিচ্ছে তাকে? এখানে থাকলে হয়তো আরো লজ্জা দিবে, তার থেকে পৃথার এখান থেকে চলে যাওয়াই ভালোই হতো। মেয়েটা হাসফাস করে উঠে দাঁড়ালো, লজ্জালু ভঙ্গির সম্মুখে পা বাড়াতেই সাথী বেগম একটা গ্লাস হাতে এসে দাঁড়ালেন পৃথার নিকট। মেয়েটার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বলেন, পৃথা বিরক্তি করলো না, হালকা করে মাথা ঝাঁকিয়ে শরবতের গ্লাসটা হাতে নিয়ে চলে গেল কক্ষের পানে। কিন্তু কক্ষে ঢুকতে নিজের ভোল বদলালো পৃথা। চড়া গলায় দুজকে বলল, এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে? দুজো ঠোঁট উল্টালো, বাচ্চাদের মতো বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম তো, একদম চাতক পাখির ন্যায়।
পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুলসের পানে, তবে উত্তর দিল না কোনো। এই লোকের কথার উত্তর দেওয়া মানে আর একটা অসভ্য মার্কা কথা বলার সুযোগ করে দেওয়া। পৃথা নিজের হাতে ধরে থাকা শরবতের গ্লাসটা এগিয়ে দিল তুলসের পানে, স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট চাচি ঠান্ডার শরবত পাঠিয়েছে, খেয়ে নিন তাড়াতাড়ি। তুলসী হাত বাড়িয়ে পৃথার হাত থেকে নিল শরবতের গ্লাসটা, এক চমকে গ্লাস খালি করে রাখলো পাশের টেবিলে। অতঃপর বিছানার ওপর থেকে একটা মোবাইল বক্স তুলে এনে বাড়িয়ে দিল পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, এটা তোমার। পৃথা চোখ দুটো চকচক করে উঠল। ছো মেরে সে মোবাইলটা নিল তুলসীর হাত থেকে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? তুলসী হাসলো, অভয় দিয়ে বলল, একদম 3 সত্যি। পৃথা আনন্দর দেখে কে, সে মোবাইলটা নিয়ে উৎফুল্ল হয়ে বসে পড়ল বিছানায়। বক্স খুলে বের করলো মোবাইলটা, বেশ দামিও মনে হচ্ছে। পৃথা উল্টে পাল্টে দেখতে শুরু করলো মোবাইলটা। তুজো নিঃশব্দে বসলো তার পাশে, হুট করেই বলল, পরিবারের সাথে কথা বলবে? পৃথার হৃদয় ভারী হলো, ওস্টে স্থান পাওয়া হাসিটা উবে গেল মুহূর্তে। ভীষণভাবে মনে পড়লো বাবা মা ভাইদের কথা। তারা কেমন আছে এখন? তার কথা কি মনে করেছে? পৃথার ভীষণ ইচ্ছে করছে মা বাবা ভাইদের সাথে কথা বলতে, কিন্তু তার অভিমানটা তাকে বেঁধে রেখেছে। কিভাবে পারলো তার পরিবার তার সাথে এত বড় একটা অন্যায় করতে? একটুও ভালো না তার কথা? তাদের কাছে মেয়ের থেকে বন্ধুত্বের সম্পর্ক রক্ষাটা কি খুব বেশি বড় হয়ে গিয়েছিল? পৃথার চোখ মুখ শক্ত হয়ে উঠল, শক্ত কণ্ঠে বলল, না। এখনো অভিমান করে আছো পরিবারের উপর? আমার কারো ওপর কোনো অভিমান নেই। তুজো একটু গা ঘেঁষে বসলো পৃথার, নমনীয় কণ্ঠে বলল, পরিবার যতই ভুল করুক না কেন, তারা তোমার পরিবার পিতা। তারা তোমাকে লালন পালন করে বড় করেছে। তারা যদি না থাকতো কখনোই তুমি এত সুন্দর একটা জীবন পেতে না। হ্যাঁ, মানছি তাদের একটা ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে? জন্ম থেকে এই 17টা বছর তুমি কিন্তু তাদের কাছেই ছিলে পিতা। এই 17 বছরে কি তুমি তাদের সাথে কোনো ভুল করনি? অবশ্যই করেছো, কিন্তু তারা কি সেই ভুলের জন্য তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তোমাকে কি পরিবার থেকে বিতাড়িত করেছে? করেনি, বরং তোমাকে মাপ করে ভালোবেসে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। থামলো তুজো, আবার বলল, শুনেছি প্রসবকালীন সময়ে একজন মা শরীরের 20টি হাড় ভাঙার সমান ব্যথা সহ্য করে, যা পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যথাগুলোর একটি। প্রসব ব্যথার সঙ্গে আর কোনো ব্যথার তুলনা হয় না। সেই ব্যথা সহ্য করে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে জীবন দিয়েছে। অথচ আজ তোমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো। হ্যাঁ, আমি তারপরও মানছি তাদের ভুল আছে, অন্যায় আছে। সমাজের আইন বা মানবাধিকারের মতো তারা তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তবুও হয়ে গেছে একটা ভুল, তাই বলে তুমি তো একদম পরিবার ছেড়ে দিতে পারো না। তাদের একটা অন্যায়ের জন্য তোমার প্রতি তাদের সারা জীবনের অবদান ভুলে যেতে পারো না। পৃথা মনোযোগ দিয়ে শুনলো তুজো সব কথাগুলো, নিজের ভুলগুলো বুঝতে পারলো। সত্যি তো, অভিমানের বশে পরিবার ছেড়ে দিতে পারে না সে, অথচ পৃথা পরিবার ছেড়েই এখানে এসেছে। মেয়েটার চোখের সম্মুখে ধীরে ধীরে ভেসে উঠলো, শুরু করলো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো, হাসি কান্না মিলে কত মুহূর্ত, বাবার কাঁধে ছড়া, ভাইদের সাথে দুষ্টুমি, মায়ের আঁচল ধরে ঘোরা। এই তো সেই দিনও বাবা কি যত্নে ভাত খাইয়ে দিল তাকে, অথচ আজ তারা কোথায়? আঁখি পল্লব ভারী হলো পৃথার, হুট করেই হু করে কেঁদে উঠল মেয়েটা। তুজো এক হাত বাড়িয়ে আটকে নিল পৃথাকে নিজের বক্ষস্থলে, সান্ত্বনা দিয়ে বলল, কান্না থামিয়ে বাড়িতে কল করো। পৃথা থামলো, তুজোর বুক থেকে উঠে সোজা হয়ে বসলো, মোবাইল ঘেটে পলাশ শিকদারের নাম্বারটা তুললো স্ক্রিনে। অতঃপর নিজের নতুন মোবাইল থেকে প্রথম কলটা সে তার বাবাকেই করলো। একটু সময় রিং হতেই কলটা ধরলেন পলাশ শিকদার, ভারী কণ্ঠেই বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? পৃথা পৃথার গলা ধরে এলো, মনে হচ্ছে যেন কতগুলো বছর পর তার বাবার কণ্ঠস্বর শুনছে। যে বাবাকে চোখে হারাতো, আর সেই বাবার সাথে গোটা 2টা দিন কথা হয়নি তার। অনেক কষ্টে যে কান্না দমন করলো পৃথা, অস্পষ্ট কণ্ঠে বলল, বাবা? চমকে উঠলেন পরাশ শিকদার, আখিদয় ভরে উঠল গৌরব লোকটার। পৃথা কল করেছে তাকে, অবশেষে তাহলে মেয়ের অভিমান ভেঙেছে। পরাশ শিকদার সামনে নিলেন নিজেকে, নমনীয় কণ্ঠে বলেন,
অবশেষে তাহলে আমার মেয়েটার মনে পড়লো আমাদের কথা। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো বাবা? আর মা, ভাইয়ারা, তারা কেমন আছে? পলাশ শিকদারের উত্তর দিবে তার আগেই শোনা গেল সুফিয়া বেগমের কণ্ঠস্বর। উনি পাশেই ছিলেন স্বামীর। মেয়ে কল করেছে শুনে আর ধরে রাখতে পারেননি নিজেকে। এক প্রকার পলাশ শিকদারের থেকেই মোবাইলটা ছিনিয়ে নিয়ে ধরলো নিজের কানে। ভেজা কণ্ঠে বলল, কেমন আছিস মা? কেন আমাদের এভাবে ছেড়ে চলে গেলি? এত অভিমান তোর? পৃথার কানে মোবাইল নিয়েই তাকালো তুর্যের পানে। অপরাধী কণ্ঠে মাকে বলল, সরি মা। ব্যাস শুরু হয়ে গেল মা মেয়ের কথোপকথন। এখানে তার আর যে কোনো স্থান নেই। খুঁটিনাটি পানি খাওয়া থেকে শুরু করে ওয়াশরুম সব কিছু বর্ণনা থামলো তারা। তুর্য হতাশ হলো। কোথায় সারাদিনের কাজ সেরে এসে দুই দণ্ড বউয়ের সাথে কথা বলবে? হোক সেটা ঝগড়া, তাও তো বউ এখন না, তার বউ এখন শ্বশুরের সাথে কথা বলতে ব্যস্ত। কেন যে এই সময় এসে তার পরিবারের কথা বলতে হলো কে জানে। কাল কাজে বের হওয়ার আগে বলে যেত কথা বলতে, সেও কাজে থাকতো আর পৃথা পরিবারের সাথে কথা বলতো না। তা না, শুরু করেছে এখন। ওই যে কথায় আছে না, চোর পাড়ালে বুদ্ধি পারে। তুর্যের এখন বুদ্ধি বেড়েছে, তবে এই বুদ্ধিতে লাভ নেই কোনো। সময় প্রবাহমান বয়ে চলেছে নিজের গতিতে। এর মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। যদিও এই কয়েকদিনে তুর্য আর পৃথার সম্পর্কের উন্নতি হয়নি তেমন। তুর্য নিজের কাজের জন্য দিন এর বেশিরভাগ সময় বাইরে ছিল। শুধুমাত্র রাতে এসেছে, তা পৃথার ঘুমানোর পর। মাঝে মাঝে পৃথা খেয়ে ঘুমালে বিরক্তি করেনি, আর না খেয়ে ঘুমালে তুলে খাইয়ে দিয়েছে। এইটুকুই সাক্ষাৎ তাদের। মোবাইলে একটা কিনে দিলেও তুজের সময়ের অভাবে দুজনের কথা হয়ে ওঠেনি তেমন। তবে এই সময়ের কিছু মুহূর্তে তুজে একটা ভালো কাজ করেছে। তা হলো পৃথাকে রাজশাহী কলেজ থেকে এখানকার কলেজে ট্রান্সফার করিয়ে রেখেছে। এখানকার কলেজের ভর্তি করিয়ে দিয়েছে মেয়েটাকে। পৃথা কলেজে ক্লাস করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এমনি এই বিয়ে মান অভিমানের সময় চলে গিয়েছে অনেকটা। পড়াশোনাতে অনেক পিছিয়ে পড়েছে। সামনে এইচএসসি, এখনও যদি গাফলতি করে তবে পরীক্ষায় ফেল করতে হবে নির্ঘাত। এরাও পৃথার কলেজে একই ক্লাসে পড়ে, শুধুমাত্র তাদের বিষয় আলাদা। তাই কলেজে যেতে কিংবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ততটা অসুবিধা হয়নি পৃথক। ক্লাস করা ব্যতীত দুই ননদভাবে সর্বদা একই সাথে সময় কাটিয়েছে। এরা তার পরিচিত অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে পৃথার। সবটা মিলিয়ে নতুন পরিবেশেও সে বেশ ভালোই আছে। তবে ইদানিং তুর্যটা দূরে দূরে থাকছে পৃথার। গভীর রাত ছাড়া তার দেখাই পাওয়া যায় না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এত কী কাজ করে জানা নেই পৃথার। যতদূর জানে সে বাড়ির ব্যবসার কাজে যুক্ত, কিন্তু ব্যবসার কাজে তো বাড়ির বাবা, চাচা, ভাইরাও করে। তাদেরটা তো চাপ নেই। তারা দুপুরে আসে, আবার রাতেও তাড়াতাড়ি আসে। তাহলে তুর্যের এত কী কাজ? মাঝে মাঝে তুর্যহীনা ভীষণ মন খারাপ হয় পৃথার। চাপা অভিমান জন্মে হৃদয়ে। কিন্তু যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যায় আর মাঝরাতে এসে তুর্য তাকে আদরের কণ্ঠে ডেকে তুলে খাইয়ে দেয়, তখন সব অভিমানেরা ঝরে পড়ে। তুর্যের ক্লান্ত মুখটার পারে তাকিয়ে ভীষণ মায়া লাগে তখন। হৃদয়টা হাহাকার করে, ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আপনি কি ভীষণ ক্লান্ত? কিন্তু এ প্রশ্ন করতে পারে না পৃথা। নিজের ভেতরকার অস্বস্তি বোধ মনের প্রশ্নই মনেই রয়ে যায়। তবে পৃথা আজ ঘুমায়নি, অপেক্ষা করে রয়েছে তুর্যের আসার। বিছানায় কতগুলো বই ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যখানে ঘুমে ঢুলো হয়ে বসে রয়েছে, অথচ তুর্যের আসার কোনো খবরই নেই। পৃথা ঘাড় বাঁকিয়ে দেয়ালে টানানো ঘড়িটার পারে তাকালো একবার। ঘড়িটার কাঁটায় টিক টিক ধ্বনি তুলে জানানো দিচ্ছে এখন রাত 12টা। পৃথা অস্থির হলো। বিছানায় ফেলে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। একবার ভাবলো কল করবে তুর্যকে, কিন্তু পরক্ষণেই আবার সিদ্ধান্ত বদলালো। ছেলেটা হয়তো নিজের কাজে ব্যস্ত আছে, নয়তো ঠিক বাসায় চলে আসতো। এই কদিনে এতটুকু তো সে তুর্যকে চিনেছেই। পৃথা অস্থির হৃদয় নিয়ে বই খাতা ছড়ানো ছিটানো বিছানায় শুয়ে পড়ল। হতাশ ভঙ্গিতে তাকালো ইট পাথরে গড়া ছাদটার দিকে। ঠিক তখনই খট করে খুলে গেল কক্ষের দরজাটা। পৃথা চমকালো, হুড়মুড়িয়ে উঠে বসলো বিছানায়। দরজার পানে তাকিয়েই দেখা মিলল তুর্যের। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে নামতে সে বলল, চলে এসেছেন আপনি? তুর্য তাকালো পৃথার পানে। মেয়েটাকে এত রাত পর্যন্ত দেখে অবাক হলো সে। এতদিনে এত রাত পর্যন্ত তো এই মেয়েকে সে জেগে থাকতে দেখেনি কখনো। তুর্য ভ্রু কুঁচকালো, বিছানার পানে এগিয়ে যেতে যেতে বলল,
আজ ঘুমাওনি এখনো? এত রাত অবধি বসে আছো কেন? পৃথা অপ্রস্তুত হলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথাটা বলতে গিয়েও আটকে গেল। কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। সত্যিটা চেপে গিয়ে বলল, ঘুম আসছিল না তাই। তুর্য আর ঘাটালো না পৃথাকে। বাইরের পোশাক শরীরে জড়ানো অবস্থাতেই শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরপরে জ্বলে উঠল আবার। বাইরের ঘরমাক্ত ধুলোবালিময় পোশাক পরে এভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় লোকটা শুয়ে পড়ল। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পারে, ঝাঁঝালো কণ্ঠে বলল, এ কি, আপনি বাইরের বাসি পোশাক পরে শুয়ে পড়লেন কেন? উঠুন, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। তুর্য উঠল না, নাক মুখ কুচকে বলল, অনেক দখল গেছে আজ আমার উপর থেকে, একটু বিশ্রাম নিতে দাও তো। পৃথা শুনল না তুর্যের কোনো কথা। ছেলেটার এক হাত টেনে বসিয়ে দিল বিছানায়। চড়া করায় বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নেবেন, যান। তুর্য বিরক্ত হলো ভীষণ। শরীরটা ম্যাজম্যাজ করছে। একটু শুয়ে বিশ্রাম নেবে তা না। এই মেয়েটা আজ জেগে আছে কেন কে জানে। জেগে না থাকলে সে একটু বিশ্রাম নিতে পারত। তুর্য একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। নাক মুখ কুচকে বাড়ির পোশাক নিয়ে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে আসলো তুর্য। সম্মুখে তাকিয়ে অবাক হলো সে। পৃথা বিছানা থেকে বই খাতা গুছিয়ে খাবারের প্লেট নিয়ে বসে আছে সেখানে। এর দৃশ্য বিশ্বাস করতে যেন কষ্ট হলো তুর্যের। সে ভুল দেখছে না তো? যে মেয়েটা তাকে পাত্তা দেয় না, ভালোভাবে একটু কথা বলে না, সবসময় চড়া মেজাজে বসে থাকে, সে কিনা আজ তার জন্য খাবার নিয়ে বসে আছে। আশ্চর্য। তুর্য চোখ বন্ধ করে আবার খুলল। না, ভুল দেখছে না সে। সত্যি পৃথা খাবার নিয়ে বসে আছে তার জন্য। তুর্য এগিয়ে গেল বিছানার পানি, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার জন্য খাবার এনেছো? পৃথা অপ্রস্তুত হলো আবারও। আমতা আমতা করে বলল, তা তো প্রতিদিনই আনি, শুধুমাত্র প্রতিদিন ঘুমিয়ে থাকি আর আজ জেগে আছি, এইটুকুই পার্থক্য। তুর্য আর কথা বাড়ালো না। তার বউ যে তার জন্য খাবার নিয়ে এসেছে এই তো অনেক। এরপর আবার বেশি কিছু বলতে গেলে দেখা যাবে এইটুকু যত্ন কপালে জুটবে না। তুর্য বসে পড়ল বিছানায়, খাবার প্লেট হাতে নিয়ে বলল, পাশে বসো, খাইয়ে দিচ্ছি তোমাকে। পৃথা খায়নি, তুর্যের জন্যই বসেছিল এতক্ষণ। এই কয়েকদিন তুর্যের হাতে খেতে খেতে তার হাতে খাওয়াটা কেমন একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে পৃথার। কিন্তু এই মুহূর্তে এসে ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে ভীষণভাবে। এই কয়েকদিন তো তুর্য তাকে ঘুমের মধ্যেই খাইয়ে দিয়েছি, তাই তেমন কোনো অনুভূতির উপস্থিতি টের পায়নি হৃদয়ে। কিন্তু আজ তো জেগে আছি। কেমন একটা লাগছে ভেতরে, একটু লজ্জা, একটু অস্বস্তি বোধ, একটু ভালো লাগা, সব মিলিয়ে মিশ্র এক অনুভূতির আভাস টের পাচ্ছে নিজ হৃদয়ে। পৃথার চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকালো, কণ্ঠে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, আমি খেয়েছি, আপনি খেয়ে নিন এখন। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুখ দেখলেই তোমার পেটের খবর আমার কাছে চলে আসে। পাশে বসো, খাই দিচ্ছি। পৃথা অবাক হলো। আনমনেই মুখে হাত চলে গেল মেয়েটার। তার মুখে কি লেখা আছে যে সে খায়নি, অপেক্ষা করে বসে রয়েছি? আয়নায় দেখতে হচ্ছে তো বিষয়টা। পৃথার ভাবনার মধ্যে তুর্য মৃত ধমক দিয়ে উঠল, ভারী কণ্ঠে বলল, কি হলো, বসো। পৃথা আর বিরক্তি করল না। এত রাত পর্যন্ত বসে থাকতে থাকতে পেটে ক্ষুধার লাল বাতি জ্বলতে শুরু করেছি। এই লাল বাতির যন্ত্রণা থেকে অস্বস্তি বোধ উপেক্ষা করে খেয়ে নেওয়াই ভালো। পৃথা বসে পড়ল তুর্যের পাশে। তুর্য সময় নিল না। মেয়েটা বসতেই ছোট ছোট লোকমা করে তুলে দিতে শুরু করলো তার মুখে, আর সাথে সাথে নিজেও খেতে শুরু করলো তৃপ্তি নিয়ে। বেশ কিছুটা সময় নিয়েই দুজনে খাওয়া শেষ করলো। অতঃপর দুদিকে দুজন মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু আজ কেন যেন পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকতে পারল না। অল্প সময়ের ব্যবধানেই সে ঘুরে তাকালো তুর্যের প্রাণে। মায়া হলো ভীষণ। লোকটা নিশ্চয়ই খুব ক্লান্ত, তখন কেমন শুয়ে পড়ল। এতদিন করতে যাওয়া প্রশ্নটা আর নিজের ভেতরে চেপে রাখতে পারল না পৃথা। খুট করে বলে ফেলল, আপনার কি খুব বেশি ক্লান্ত লাগছে? তুর্য অন্যদিকে মুখ ঘুরেই জবাব দিল, ঠিক ক্লান্ত না, তবে সারাদিনের কাজকর্মে হাঁপিয়ে উঠেছি ভীষণ।
মাথাটাও ধরেছে। পৃথা বিছানায় উঠে বসলো, ইতস্তত করে বলল, আপনার মাথা টিপে দেবো আমি, দেখবেন আর মাথা ব্যথা থাকবে না। তুর্য অবাক হলো। তড়িৎ গতিতে সে তাকালো পৃথার পানে। আজ কি হয়েছে মেয়েটার? এত খেয়াল রাখছে তার। তবে কি পৃথা সব মেনে নিতে শুরু করেছে? ভেঙে গেছে কি তার সব অভিমান? তুর্য খানিকটা অবাক সরেই বলল, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? এত রাত অবধি জেগে আছো, আমার জন্য খাবার আনছো, আবার এখন বলছো মাথা টিপে দিবে। পৃথার তেমন ভালো লাগলো না তুর্যর কথাগুলো। সে কি তার স্বামীর প্রতি একটু মায়া করে কিছুই করতে পারে না? তাছাড়া আজ যা যা করেছে তাতে তার কতটা অস্বস্তি বোধ হয়েছে তা কি জানেই? জানে তো নাই, উল্টো তার অস্বস্তি বোধকে আরও বাড়িয়ে দিতে কতগুলো কথা বলল। পৃথা মাথা নুয়ে ফেলল, মিনমিনিয়ে বলল, ঠিক আছে, দেবো না মাথা টিপে। তুর্য এক দণ্ড সময় ব্যয় করলো না, তড়ে ঘুরে করে মাথা রাখলো পৃথার কোলে, ক্যাবলার মতো হেসে বলল, এই না না না, আমি তো মজা করছিলাম একটু, তুমি মাথা টিপে দাও আমার। পৃথা শিউরে উঠল তুর্যের এহেন স্পর্শে। ভেতরে ভেতরে অস্বস্তি বোধেরা যেন আরো ডানা মেলো। হৃদস্পন্দন বাড়ল দ্রুত, ঢোক গিল পৃথা। অতঃপর বলল, বালিশ আছে তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু কণ্ঠে বলল, তোমার কোলে মাথা রেখে যে শান্তি আমি পাচ্ছি, তা ওই নরম তুলতুলে শিমুল তোলার বালিশে নেই। পৃথা আর উত্তর দিল না কোনো। লাজুক ভঙ্গিতে নিজের নরম হাত রাখলো স্বামীর মাথায়, আলতো হাতে টিপে দিতে শুরু করলো মাথাটা। তুর্য পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল, কিঞ্চিত সময় নিয়ে বলল, তোমার হাত দুটো বেশ নরম বউ। পৃথা লজ্জা পেল, লাজুক হেসে বলল, আর আপনার কপালটা ভীষণ শক্ত। দুপুরের তপ্ত রৌদ্র চারিদিকে খা খা করছে যেন। সেই রৌদ্রকে মাথায় নিয়েই কলেজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি পৃথা এবং ইরা। একটু আগেই কলেজ ছুটি হয়েছে তাদের। প্রতিদিন তাদের ছুটির আগেই বাড়ির গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে তাদের জন্য, কিন্তু আজ এখনো আসছে না কেন কে জানে। চারিদিকে একটু লোক সমাগমও বেশি আজ। চারপাশে কিছু একটা ঘটেছে সম্ভবত। এতক্ষণ ক্লাসে থাকার দরুন তারা জানে না কিছুই, তবে দলে দলে যেভাবে লোকজন ছুটাছুটি করছে তাতে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটেছে। সকলের চোখে মুখে কেমন একটা আতঙ্কের ছাপ। পৃথা আর ইরা চেয়ে চেয়ে দেখছিল সকলকে। এর মধ্যেই কতগুলো ছেলে এসে দাঁড়ালো তাদের পাশে। সম্ভবত এই কলেজেরই শিক্ষার্থী এরা। কলেজ ড্রেস থেকে তো তাই মনে হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন হঠাৎ বেশ আতঙ্কের স্বরে বলল, দেখলি কি নির্মমভাবে মারলো লোকটাকে? ছেলেটার কথা শেষ হতে না হতেই আরেকটা ছেলে বলল, বুকটা একদম গুলি করে জাজরা করে দিয়েছে দেখছিস? আরেকজন বলল, ওদের প্রশিক্ষণই দেওয়া হয় মায়া দয়াই ভাবে। এরা আর পৃথা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল ছেলেগুলোর কথা। ভেতরে ভেতরে কৌতূহল অনুভব করলো তারা, কে আবার কাকে মেরেছে, আর মারারও আবার প্রশিক্ষণ দেওয়া হয় নাকি। এরা কিছুটা কৌতূহল নিয়েই ছেলেগুলোকে প্রশ্ন করলো, কি হয়েছে ওখানে? ছেলেগুলো ওদের দিকে তাকালো। একজন বলল, এনকাউন্টার হয়েছে। সাথে সাথেই আরেকজন বলল, আরুশ শেখ তার কেরিয়ারের চতুর্থ এনকাউন্টারটা করে ফেলেছে আজ এখানে।